সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তাপ ছড়িয়েছে অন্য বিশ্ববিদ্যালয়েও। জাতীয়তাবাদী ছাত্রদলের দাবি করেছে এরপর কোনো নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে যমুনা অভিমুখে লং মার্চ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখে পড়েছে, আহত হয়েছে শতাধিক। এদিকে শাহবাগ অবরোধ করেছে নার্সিং শিক্ষার্থীরা। ঢাকার এমন ঘটনা প্রবাহ নিয়ে আজকের সম্পাদকীয় আন্দোলনের ঢাকা। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে প্রথমে যেতে চাচ্ছি। আজকে ঢাকার বিভিন্ন স্থলে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ হয়েছে। আন্দোলন ছাড়া ঢাকা বোধহয় একটু খুব কম দিনে থেকেছে ৫ আগস্টের পর। তো কোনো আন্দোলন যৌক্তিক তকমা পাচ্ছে, কোনো আন্দোলন অযৌক্তিক তকমা পাচ্ছে। তো কোনো দাবি কি আসলে আলোচনায় সমাধান হচ্ছে না? কেন সব কিছু আন্দোলনে গিয়ে গড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় মুশফিক আছে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে এটা দুর্ভাগ্য যে আলোচনার মাধ্যমে সমাধান হয় না, এটা আমাদের মাথায় গেঁথে আছে। এবং এই কারবারটা সরকার পরিচালনায় যারা থাকে তারা এমনভাবে করে যে তারা তাদের কার্যক্রমে এটাই প্রতীয়মান হয় যে আলোচনার মাধ্যমে সমাধান হবে না। রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট দিয়ে জনজীবনে ভোগান্তি এনে সেই মানুষের রাগক্ষোভ তৈরি হবে। তখন সরকার ওই জনগণের রাগক্ষোভ থেকে মুক্ত রাখবার জন্য নিজেদেরকে তখন তারা আন্দোলনকারীদের সঙ্গে বসবে এবং মেনে নেবে দাবি। এই প্রক্রিয়াটা কিন্তু হয়ে আসছে। আপনি দেখেন এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিলের, এইটা কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে এবং পক্ষের সরকার সেই হিসেবে এরকম মাঠে নেমে যমুনার সামনে অবস্থান নেওয়া, শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট দেওয়া এ পর্যন্ত আসতে হতো না যদি এটা যৌক্তিক মনে করে সরকার আগেই এই দাবিটা মেনে নিত। বাধ্য করলো কিন্তু এদেরকে এখানে আনতে এবং তারপরে মানলো। তাতে কি হলো? সেই পুরনো ধারাই যে যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, যদি আমরা বাধ্য করতে পারি তাহলেই মানবে। আজকে দেখেন আপনার এই নিউজে আপনি শোনাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। একদিকে ছাত্র সমাজদের হাতে দেশের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন ছেড়ে দিচ্ছেন, আর সেই ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও যুক্ত হয়ে এসে দাবি নিয়ে আসতে হয়। সেই দাবির নিয়ে কারা মাঠে নেমেছে? শিক্ষক, উপাচার্য, প্রক্টর সহ শিক্ষকরা, শিক্ষক সমিতি। ছাত্রদের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সহ এমন কোনো সংগঠন নাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যার সঙ্গে ছিল না, প্রত্যেকে ছিল। তাহলে গণ অভ্যুত্থানের যেই শক্তির সমর্থনে এই সরকার গঠিত, সেই শক্তির প্রত্যেকটা অংশ স্টেক হোল্ডার এখানে ছিল, সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল। তাহলে সেটা গোয়েন্দা রিপোর্ট ছিল না যে ওনারা এই দাবি নিয়ে এই যে লং মার্চ করছেন বা যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন, এখানে আসছেন, সেই জায়গায় তাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেখানে ভিসি যুক্ত, শিক্ষা উপদেষ্টা কী করেন, প্রধান উপদেষ্টার দপ্তর কি করে, গোয়েন্দারা কি করে, এই রিপোর্টের ভিত্তিতে তো তারা যোগাযোগ করতে পারতো। শিক্ষা উপদেষ্টা ভিসি সাহেবকে ফোন দিতে পারতেন যে অথবা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে আপনাদের মাঠে নামতে হবে কেন, আপনার ছাত্র নিয়ে আপনি উপাচার্য, আপনি তো আমাদের প্রশাসনের লোক, সরকারের লোক, আপনার কেন ছাত্রদের নিয়ে মাঠে নামতে হবে, কি দাবি, প্রতিনিধি দিয়ে আসেন, আলাপ করি এবং যথাসাধ্য আমরা চেষ্টা করব এবং তাদের আশ্বস্ত করা, আস্থায় নেওয়া এবং যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া। তাহলে তো আস্তে এই গণঅভ্যুত্থানের জন্য লড়াই করে, সংগ্রাম করে, আহত হয়ে, সতীর্থদের নিহতের কষ্ট বুকে নিয়ে যারা এখন আছে তাদেরকে আবার পুলিশের হাতে টিয়ারশেল, লাঠিপেটা খেতে হবে, ফ্র্যাকচার হয়ে হাড় ভেঙে হসপিটালে ভর্তি হবে। এইটা কেন হলো? এটা এদের অযোগ্যতা, অদূরদর্শিতা এবং তাদের সক্ষমতার অভাব। যারা সরকার পরিচালনায় আছে, এই সেক্টর নিয়ে যারা ডিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন একজন ছাত্রদলের নেতা শাম্য, পদধারী নেতা,
সে নৃশংসভাবে এইভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এরিয়ার মধ্যে পার্কের মধ্যে খুন হলো, আহত হলো এবং পরে খুন হলো। এখন সেটা নিয়ে এইটার জন্য সরাসরি ভিসি প্রত্যক্ষভাবে দায়ী না, প্রশাসন দায়ী না হতে পারে, কিন্তু এটার নিরাপত্তা বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন সেখানে তারা জড়িত। সেখানে আবার এই নীতিমালা নিয়েও নানান পক্ষের নানান মত থাকে, সেখানেও ভিন্ন মত আছে, এটা মানলাম। কিন্তু এই ঘটনা ঘটবার পরে প্রক্টর সহ কর্তৃপক্ষীয় যারা, তাদেরকে যে প্রম্পট রেসপন্স দরকার ছিল, অভিযোগ আছে তারা সঙ্গে সঙ্গে সেই রেসপন্সটা করেননি। ক্ষুব্ধ ছাত্ররা, এই দেশে সবসময় এটা হয়ে থাকে যে আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সঙ্গী, আমার সংগ্রামের সাথী মারা গেলে উত্তেজিত হয়, তাদের আবেগ কাজ করে, সবসময় তারা যুক্তির মধ্যে থাকে না। তারা অনেক সময় অসংলগ্ন কাজ করে, অসংলগ্ন আচরণ করে, কিছু স্লোগান এটা ওটা এমনভাবে বলে সেটা আপনার আমার কাছ থেকে দূর থেকে অযৌক্তিক মনে হবে, কিন্তু তাদের ইমোশন থেকে, তাদের সতীর্থ, তাদের সংগ্রামের সাথী যেভাবে খুন হলো সেটা বিবেচনায় নিলে ওই আবেগকে আপনাকে ধারণ করতে হবে। তাহলে কর্তৃপক্ষ যারা তারা ডিল করতে যান, তারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন, সন্তানদের সঙ্গে পিতা যদি ধৈর্য হারিয়ে এইভাবে আচরণ করেন, তাহলে তিনি পিতা থাকার অযোগ্য হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব ছাত্রদের সঙ্গে যে কথা বলেছেন, আমি পুরো ভিডিওটা দেখেছি। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি তার ধৈর্যের পরিচয় দিয়েছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে তিনি তুই করে যে শব্দ করে মামাকে মারবি মার বলে যেভাবে করলেন, এইটা একজন ভিসি, একজন পিতৃতুল্য অভিভাবকের ভাষা হতে পারে না। আপনি অনেক শিক্ষকরা সন্তান তুল্য ছাত্রদের তুই করে বলে, সেটা ব্যক্তিগত আলাপচারিতায় ক্লাসে বলে, এমনিতে বলে, কিন্তু একটা প্রসেশন যখন হয় এবং সমষ্টিগত থাকে, তখন একজন প্রশাসনিক কর্তা ব্যক্তি এইভাবে মারবি মার, আয় তুই বেটা মারবি আমাকে, এই যে ভাষাটা, আমি ওনার সামগ্রিকভাবে ওনার ভূমিকাকে আমি খুব খারাপ কিছু দেখিনি। আমি যে উনি চেষ্টা করেছেন কথা শুনতে, ব্যবস্থা নেবেন, ঠিক আছে, কিন্তু এই যে টেম্পার লুজ করা, ছাত্রদের নিয়ে ডিল করবেন, বিশ্ববিদ্যালয় চালাবেন, অভিভাবকের ভূমিকায় থাকবেন, আর এইরকম হঠাৎ করে আপনি টেম্পার লুজ করবেন, তাহলে তো ওই পদে আসলে এইরকম মেজাজি লোক যায় না। এটা আমার ব্যক্তিগত মত। এটা আমি আজকে সব জায়গায় কথা হয়েছে, অনেকেই বলছেন যে আপনি ওনার সমালোচনা কেন করছেন, উনি ভালো লোক, উনি ভালো শিক্ষক, শুধু আপনি কি দলীয় কারণে করছেন কিনা। আমি বললাম ওনার অনেক অবস্থান আমি সঠিক মনে করি, কিন্তু এই যে ওনার ল্যাঙ্গুয়েজ, এই যে ওনার অবয়ব, এই যে অ্যাটিটিউড, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির অ্যাটিটিউড হতে পারে না। নার্সিং তারা শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা মোড়, ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইদিকে আপনার হচ্ছে গিয়ে বারডেমের মতো ডায়াবেটিস হাসপাতালের মতো গুরুত্ব একটা হাসপাতাল, ওই পাশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং অত্যন্ত জরুরি প্রয়োজনে মানুষ এখানে আসে। সেই মোড়টাকে এইভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করার মতো ঘটনা ঘটলো কেন? তাদের সঙ্গে নেগোসিয়েশনে যান, অথবা তারা এখানে আসার আগে অন্য কোথাও তাদেরকে আপনারা বাধা দিয়ে এটার যৌক্তিক ব্যবস্থাপনা হাতে নেন। সেটা করবেন না, ঢাকা অচল করবেন, প্রতিষ্ঠান অচল করবেন, দাবি মানবেন না, রাস্তায় নামবেন, এটা কোনো ম্যানেজমেন্ট হতে পারে না। ফলে একটা সরকার তারা কতটা দুর্বল হলে, ম্যানেজমেন্ট কতটা অপরিকল্পিত এবং অপরিপক্ক হলে হয়, তা পদে পদে আমরা টের পাচ্ছি। আপনার শত্রুর সঙ্গে তো মোকাবেলা করছেন না, এটা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করতো তাদেরকে যেভাবে মোকাবেলা করতো সেই কায়দায় করছেন। আরেকটা তথ্য আমি বলি, যে নিশ্চয়ই মুশফিক এটা বলবে, এই যে যমুনার সামনে 144 ধারা তো আগেও ছিল, সেইখানে এনসিপি সহ আরও অনেকে যারা গিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গেল, তখন তাদের জন্য আরামের পানি এবং বাতাস ছেটানো হয়েছে। তাদেরকে তো বলা হয় নাই যে এটা 144 ধারা জারি আছে, এখানে আপনারা ঢুকতে পারবেন না। সেটা করতে পারতো যৌক্তিকভাবে, কিন্তু সহনশীলতার পরিচয় দিয়েছে, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ যারা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় আনছে, সেই ফ্যাসিবাদকে আপনারা নিষিদ্ধ করবেন না, টিকিয়ে রাখবেন, সেই দাবির জন্য কোনো রকম দাবি মানবেন না। সুতরাং তারা ওইখানে যাওয়ার সাহস দেখিয়েছে। তাদের উপর পারলে গুলি চালান, কত বড় সাহস আছে। তখন আপনি সে যদি মেনে নিতে পারেন, তাহলে এই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি সহ, প্রক্টর সহ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ, বিভিন্ন সংগঠনের ছাত্র সহ সবাই গেল, ওই যে নিষিদ্ধের জন্য যারা গিয়েছে অলমোস্ট তারা সব আছে, তার সঙ্গে শিক্ষকরা যুক্ত হয়েছে।
তাদের কেন আপনি লাঠিপেটা করবেন? তাদের বেলায় কেন 144 ধারা আসে? তাহলে আগে 144 ধারা ছিল কোথায়? আপনি এই বৈষম্য করছেন। যদি আগে আপনি যেটা করেছেন এদের সঙ্গে একই আচরণ করেন, আর আগে যদি তাদেরকে 144 ধারার কথা বলে আগেই বুঝিয়ে আপনি অন্য জায়গায় সরাতেন, এদেরও সরিয়ে দিতেন, না মানলে আপনি অ্যাকশনে যান, তখন একটা যুক্তি থাকে যে আমরা এই জন্য করেছি। আপনি এখানে যুক্তিটা ফিরবো এই জায়গাটাই মুশফিকুর সালেহন আপনার কাছে যেতে চাই। আপনারা যখন গিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আপনারা সহ আরো বিভিন্ন গণ অভ্যুত্থানের শরিকরা গিয়েছিলেন, আপনাদেরকে যেমনটা বললো ঠান্ডা পানি দিয়ে পরিবেশ গরম ছিল, তখন আপনাদেরকে সহায়তা করা হয়েছে বিভিন্ন কারণে, আপনাদেরকে বাধাও পুলিশ দেয়নি। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যেটা হলো, তারা বেশিরভাগই আপনাদের সহপাঠী, এবং আমি যদি ভুল না করি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও তারা আপনাদের সঙ্গেই ছিলেন। তা আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে, মানে কিভাবে আসলে নির্ধারিত হচ্ছে কাদের উপরে গরম পানি মারা হবে, কাদের উপরে ঠান্ডা পানি? আচ্ছা, আমার মনে হয় প্রথমে একটা জিনিস আপনারা ভুল জানেন, সেটি হচ্ছে যে পুলিশ বাধা দেয়নি। যেদিন প্রথম হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং তার সাথে যারা তার সাথে ওইখানে যমুনার দিকে রওনা দিলেন, প্রথমে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দিয়েছিল। পুলিশ বাধা দেওয়ার পরে ওইখানে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়েছে, একটা পর্যায়ে ধস্তাধস্তি হয়েছে বা পুলিশের ব্যারিকেডটা ভেঙে যারা আন্দোলনকারী ছিল তারা যমুনার দিকে গেছে। এখন এই জিনিসটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ওই সময়কার কনটেক্সটটা আসলে দীর্ঘদিন ধরেই তো এই হাসনাত আবদুল্লাহ দুইবার অন্তত তার গাড়ির উপরে হামলা করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি গাজীপুরে চৌরাস্তায় তার গাড়িতে হামলা করা হয়েছে এবং এখানে অভিযুক্ত হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরাই। এবং দীর্ঘদিন ধরেই আমাদের দাবি রয়েছে যে এই আওয়ামী লীগের বিষয়ে একটা সরকার সেটেলমেন্টে যাওয়া প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে বিচারটা করা প্রয়োজন। অন্যান্য রাজনৈতিক দলও বলছে, যে যার ভাষায় যে যার ওয়েতে বলছে যে কিভাবে সলভ করা উচিত, কিন্তু আমরা দেখছিলাম যে সরকার কোনো কর্ণপাত করছে না। তো আপনি চিন্তা করুন যে যেই ব্যক্তিটা এই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং তার উপর বারংবার এই হামলাটা হচ্ছে, এবং তারপরে যখন আমরা দেখি যে প্রশাসনেরই একটা অংশের সহায়তায় এবং শোনা যাচ্ছে যে কিছু মানে রাজনৈতিক পক্ষেরও এখানে হয়তো সহযোগিতা ছিল, এরকম একজন চিহ্নিত ব্যক্তি, পরিচিত ব্যক্তি, এমন না যে আসলে কোনো ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছেন, হ্যাঁ, এমন একজন ব্যক্তি যখন চলে যান দেশ ছেড়ে, তখন কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি ওই দিন সারাদিনই আমরা অনলাইনে দেখেছি, এটা নিয়ে ব্যাপক আসলে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তো ওই কনটেক্সটে যখন আসলে ওইখানে যমুনার সামনে তিনি গিয়েছেন বা আমরা গিয়েছি, পরবর্তীতে ওনার সাথে সংহতি জানিয়েছি, সেটার প্রেক্ষাপটটা আসলে ভিন্ন ছিল এবং বিষয়টা এত বড় ছিল, আমার কাছে মনে হয় যে এটা জাতীয় নিরাপত্তার সাথেও তো মানে সংশ্লিষ্ট একটা বিষয় ছিল, বা জাতীয় রাজনীতির সামনে কোন দিকে আসবে সাথে যদি সংশ্লিষ্ট থাকে তাহলে তো সরকার এমনিতেই মেনে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। সেটি হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সায়ন্ত ভাই বললেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কেন 9 মাস ঝুলিয়ে রাখলো, কেন সরকার আইসিটি ট্রাইব্যুনাল অ্যাক্ট যখন অ্যামেন্ড করলো তখন দলীয় বিচারের বিধানটি রাখলো না, এই প্রশ্নটাই তো আমাদের। এবং এই প্রশ্নগুলো যখন ঝুলেছিল এবং অনেক রাজনৈতিক দলকে আমাদের মনে হচ্ছিল যে তারাও হয়তো আসলে চাচ্ছে না এই জিনিসটা সুরাহার দিকে যাক, কেন 144 ধারা ভেঙে আদায় করতে হলো। এই জায়গায় বিষয়টি হচ্ছে যে এই 144 ধারাটা আসলে মানে এইটাই পয়েন্ট যে আসলে 144 ধারা ভাঙা ছাড়া তখন আর উপায় ছিল না। তো কিন্তু আমি যেটি আপনাদেরকে মনে করিয়ে দিব সেটি হচ্ছে আমরা কিন্তু পরদিন, এটা যে একটা আসলে খুবই ইম্পর্টেন্ট এরিয়া, এটা যে দেশের প্রধান নির্বাহী এখানে বসবাস করছেন, দেশের অন্যান্য উপদেষ্টারা ওই মন্ত্রীপাড়ায় বসবাস করেন, সেইখান থেকে কিন্তু পরবর্তী দিন আমরা প্রথমে যে সমাবেশটি, সেই সমাবেশটি যমুনা থেকে সরিয়ে আমরা ইন্টারকন্টিনেন্টালের পরে যে মোড়টি রয়েছে সেই মোড়ে নিয়ে এসেছি এবং তারপরে কিন্তু আমরা জমায়েতটা নিয়ে শাহবাগে গেছি। কেননা প্রথম দিনের যেই উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা, এইটির কারণে যেই জমায়েত বা সৃষ্টি হয়েছিল, যেই উত্তেজিত বা বলবো যে প্রতিবাদকারী আন্দোলনকারীদের জমায়েতটা তৈরি হয়েছিল, আমরা পরবর্তীতে তাদেরকে ওইখান থেকে শাহবাগে নিয়ে গিয়েছি এবং সেই ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ কিন্তু তাদের সবাইকে নিয়ে শাহবাগে গেছেন, যাতে কোনো অন্যান্য মানে এখানে ধরুন ভিতরে ঢুকে কেউ যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো ধরনের অঘটন না ঘটাতে পারেন সেটার জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে যেটি বললেন যে এই যে পানি দেওয়ার বিষয়টি, এই পানি দেওয়ার বিষয়টি আসলে দেখেন, প্রথম বিষয় আমরা দেখেছি যখন খালেদা জিয়া দেশে ফিরলেন, বিএনপি নেতাকর্মীদের জন্য কিন্তু ঠিক একই ব্যবস্থা রাখা হয়েছিল। যখন বিএনপি এর আগে সমাবেশ করেছে, তারা 144 ধারা ভেঙে কোথাও গিয়ে অবস্থান নেয়নি। এটা তুলনাযোগ্য না। মানে বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক পক্ষ মানে সিটি কর্পোরেশন এই ব্যবস্থাটি একাধিক দলের জন্যই নিয়েছে। এটা যদি শুধুমাত্র এই মানে ওইখানে যারা জমায়েতে ছিল তাদের জন্য ছিল তা না। প্রশ্নটা হচ্ছে 144 ধারা ভেঙে যেখানে অবস্থান নেওয়া হয়েছে সেখানে আর সাধারণ একটি রাস্তায় যেখানে কোনো সমস্যা নেই, সেখানে অনুমতি নিয়ে যে প্রোগ্রাম হয় এখানে আপনার বুঝতে হবে, আমি মনে করি যে সরকার ওই দিন যেই বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেই বিচক্ষণতার পরিচয় সরকার আজকে দেয়নি। ওই দিন যদি সরকার এই জায়গায় কোনো হার্ডলাইনে যেত, যদি এবং ওই দিনের পরিবেশটা যেমন ছিল, এটা আসলে হিতে বিপরীত হতো।
ওই দিন কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব ওই জমায়েতের উপর ছিল না। ওইখানে যারা আওয়ামী লীগকে বাংলাদেশের জন্য একটা হুমকি মনে করছে, যারা আওয়ামী লীগের বিচার চাচ্ছে, তারা সবাই এখানে জমায়েত হয়েছিল এবং সকলের উপর নিয়ন্ত্রণ রাখাটা ওইখানে ডিফিকাল্ট ছিল। এই জন্য আমি বলবো ওই দিন সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে যে 144 ধারা পরেও ওইখানে ওই জমায়েতের সাথে এমন কোনো আচরণ করেনি যেটি আসলে পরিস্থিতি আরো অবনতির দিকে নিয়ে যেত। যে কারণে আমরা দেখেছি ওই দিন জমায়েতটা এসে শাহবাগে জড়ো হয়েছে, পরবর্তীতে একটা সুষ্ঠু সুরাহা হয়েছে, কোনো ধরনের অঘটন ছাড়াই আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি। কিন্তু আজকে আমি বলবো যে এটা সরকারের ব্যর্থতা, যে সরকার এইখানে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাথে রয়েছে এবং তাদের যে 3টি দাবি, এই 3টি দাবি কিন্তু খুবই সহজে মেনে নেওয়ার মতো দাবি। তারা প্রথমে বলছে যে 70% শিক্ষার্থীদের 70%কে আবাসন বৃত্তি দিতে হবে। তারা বলছে যে আগামী যে বাজেটটা হবে সেই বাজেটে এই যে বারবারই তারা দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটটা কাটছাট করা হয়। হ্যাঁ, কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধরেন জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি, কিন্তু তারা বলছেন যে বাজেটটা যাতে কাটছাট না করা হয়। তারা বলছেন যে তাদের এই যে দেখুন আওয়ামী লীগ দীর্ঘ 15 বছরে আমাদের যেই সংকট রেখে গেছে সেটার একটা ফলও আসলে এই সরকারকে ভোগ করতে হচ্ছে। যে একটা বিশ্ববিদ্যালয়ের আপনি অনুমোদন দিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নাই, একটা যেটা ডিগ্রি কলেজ ছিল সেটাকে আপনি এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন, কিন্তু তাদের আপনি কোনো আবাসনের ব্যবস্থা রাখেননি, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যে অবকাঠামোগত সুবিধা প্রয়োজন সেটা দেননি। এবং 2020 সালে সম্ভবত কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হওয়ার কথা ছিল, অনুমোদন হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেখানে একটা ইট গাঁথাও হয়নি। তো এই সংকটগুলো আসলে সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এখানে আমি বলবো যে এই গভর্নমেন্টের কিছু কিছু ক্ষেত্রে এই নেগোসিয়েশন করার জায়গাতে এই যে শিক্ষার্থীদের সাথে যে একটু আলোচনাকারী বোঝা বা যেই দাবিগুলো এই মুহূর্তে পূরণযোগ্য সেইগুলো পূরণ করা, যেটা একটু সময় লাগবে, একটু আশ্বাস দেওয়া, এই জায়গাটা একটু ঘাটতি রয়েছে। এটা কি আসলে প্রধান উপদেষ্টা আজকে চট্টগ্রামে ছিলেন সেই কারণে হয়েছে কিনা আমি জানি না, কারণ তার মানে এই ডিলিংগুলো খুবই ভালো, চমৎকার আমরা দেখেছি। সেই সাথে আরেকটা জিনিস আমার মনে হয়, দেখুন এই যে ডিপ্লোমা নার্সিংয়ের যারা আন্দোলন করছেন, আমাদের ঢাকা শহরের একটা ফান্ডামেন্টাল প্রবলেম, এটাও গত 15 বছরে আওয়ামী লীগ সরকার করে দিয়ে গেছে। একটা সময় ঢাকা শহরে পল্টন ময়দান ছিল আন্দোলন করার জন্য, সমাবেশ করার জন্য, মুক্তাঙ্গন ছিল, এই দুটো জায়গাকে আপনার নষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক পরিসর রাখা হয়নি, ঢাকা শহরে এমন কোনো স্থান রাখা হয়নি যেখানে মানুষ আন্দোলন করতে পারবে, সভা সমাবেশ করতে পারবে। যে কারণে এখন বিএনপি সমাবেশ করতে গেলেও নয়াপল্টনের পুরো রাস্তা ব্লক করে ফেলতে হয় এবং সেটা পুরো জ্যাম পুরো শহরে ছড়িয়ে যায়। আমরা সেটা মানিক মিয়া এভিনিউতে করি, শাহবাগে করি, অথবা সোহরাওয়ার্দী উদ্যানে করি। এখন সোহরাওয়ার্দী উদ্যানে করলে আবার জটিলতাটা কি, এটা বিশ্ববিদ্যালয়ের পাশে তৈরি হয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এখন সেই সোহরাওয়ার্দী উদ্যানেই একজন শিক্ষার্থী মারা গেলেন। তো আপনি দেখুন এই যে ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রে যারা ওইখানে আজকে আন্দোলন করেছেন তারা শুরুতে ছিলেন শহীদ মিনারে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সমাবেশের জন্য কোনো জায়গা রাখা হয়নি বলে মূল সড়কগুলো একটা শহরে মানুষের পলিটিক্যাল রাইট চর্চার কিছু জায়গা থাকা উচিত। শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে এই বিষয়টাইতে ফিরতে চাই। আন্দোলন সমাবেশের কোনো জায়গা যদি রাখা হতো সেই দাবিগুলো কি মানা হতো? কারণ যমুনা লং মার্চ টু যমুনা না দিলে আসলে কোনো দাবি খুব একটা মানা হচ্ছে না, সচিবালয় ঘেরাও করলে না করলে খুব একটা মানা হচ্ছে না, তো তাতে কি কোনো সুবিধা হতো? না, আসলে দুইটা ভিন্ন প্রেক্ষাপট, বিষয়টা আলাদা। বলি আপনার মুক্তাঙ্গন কিংবা পল্টন ময়দান এগুলো হলো সভা সমাবেশের জন্য জায়গা ছিল, সেটা বন্ধ করেছে, অন্যায় করেছে ঠিক, কিন্তু ওইখানে সভা সমাবেশ করে যে আন্দোলন হতো সেই আন্দোলন দিয়ে, সেই বক্তৃতা দিয়ে, ওই কর্মসূচি দিয়ে বাংলাদেশের দাবি আদায়ে বাধ্য করার যে প্রক্রিয়া সেটা কখনো হতো না। দাবি আদায় বাধ্য করতে হলে ওই সচিবালয় ঘেরাও করো, ওই গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দাও এবং যাতে সরকার বাধ্য হয় লাঠিপেটা করতে অথবা মেনে নিতে। এটা শক্তি সামর্থ্যের উপর ডিপেন্ড করে আমি দাবি মানাতে পারবো কি পারবো না। সুতরাং আমি যত বেশি নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও দিতে পারবো। সবাই কেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ওই জায়গাটাকেই ঘেরাও করতে যায়? কারণ মনে করো ওইটা সবচেয়ে স্পর্শকাতর জায়গা, ওইখানে যেতে পারা মানে হচ্ছে গিয়ে একটা সরকারকে একটা নাড়া দেওয়া। এখন ওইটা ভিন্ন বিষয়, বরং সমস্যাটা অন্য জায়গায়। আমাদেরকে এই যে ন্যায়সঙ্গত দাবিগুলো, যদি আপনার মনে করেন যে দাবিটা ন্যায়সঙ্গত যদি হয়ে থাকে, আবারও উদাহরণ দিই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা একটা ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, সেই দাবিটা যদি আলোচনার ভিত্তিতে আগে যখন লিখিত মৌখিক নানান রকম দাবি করা হলো তখন যদি মানা হতো তাহলে তো এই পর্যায়ে আসতো না। যখন বিভিন্ন শক্তি এরা দেখলো যে না এভাবে হচ্ছে না, তার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোসর হামিদ সাহেব পালিয়ে গেলেন, তিনি চোখের সব প্রকাশ্যে চলে গেলেন,
সরকার বলছে আমরা কিছু জানি না। সরকারের সমস্ত যন্ত্র যেখানে যেখানে অনুমোদন নেওয়া লাগে সব অনুমোদন নিয়ে গেছে। তিনি তো বর্ডার ক্রস করে অবৈধভাবে পালিয়ে যাননি। সরকার বলছে আমরা জানি না। আবার তদন্ত কমিটি করার নাটক করেন যে 3 জনের নির্ধারণ করতে হবে, পুলিশ সাসপেন্ড করেন। হোয়াট ইজ দিস? এইসব করছেন। তখন এরা আরও ক্ষুব্ধ হলো এবং সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা তারা অবস্থান নিল। তখন স্পর্শকাতরতা বিবেচনায় এরা গণ অভ্যুত্থানের সময় লিড দেওয়া শক্তি হাসনাত যেখানে উপস্থিত সেখানে লাঠিপেটা করবে 44 ধারা ভাঙলেই, বা সেখানে টিয়ারশেল মারবে, এইরকম বোকামিটা তারা করে নাই। এটা শুভবুদ্ধির পরিচয় ওইভাবে দিয়েছে যে এই বোকামিটা করলে তো বিপদ হয়ে যায়। কারণ এই হাসনাত, এই সার্জিস, এই আমাদের আসিফ, এ আমাদের নাহিদ, এ আমাদের মাহফুজ এবং তাদের সহকর্মী যারা, এরা তো গণ অভ্যুত্থানের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা। সুতরাং তাদের উপর কি করে তারা টিয়ারশেল মারে, তা লাঠিপেটা করে। সুতরাং সেখানে দেখেন রাত অবস্থান করতে দিয়েছে। আর সেই জায়গায় এই শিক্ষক এবং ছাত্রদের দিনের বেলা ব্যারিকেড দিয়ে রেখেছে, ভাঙার চেষ্টা করেছে। পুলিশ চাইলেও ঢুকতেও পারতো না হয়তো। তাদের উপর টিয়ারশেল মারে, লাঠিপেটা করে। কারণ হচ্ছে গিয়ে ওইখানে যারা ছিল তাদের উপর আস্থা ছিল যে এরা আমাদের নিয়োগদাতা, এরা তো আমাদের সঙ্গে, এদের লোক আমাদের মধ্যে আছে, আমাদের জন্য এরকম বড় বিব্রতকর ক্ষতিকর কিছু করবে না। এরা দাবি জানাবে এবং এক পর্যায়ে আলোচনায় আসবে এবং সুন্দর মতোই তাদের সঙ্গে আবার বলার পরে তারা সুন্দর মতোই আবার শাহবাগে চলেও আসছে। কিন্তু আজকে যারা ছিল তাদের প্রতি হয়তো ওই আস্থাটা ছিল না যে ওরা তো আমাদের নিয়োগদাতা না, ওদের প্রতিনিধি তো আমার সরকারে নাই, সুতরাং এদেরকে লাঠিপেটা করা যায়। আপনার কাছে আবার ফিরবো। মুশফিকুর সালেহীন, দাবির বিষয়টি যেহেতু আসলো, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার পরে ছাত্রদল দাবি করেছে উপাচার্যের পদত্যাগ, উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবি তুলেছেন। তারা বলেছেন তারা আশা করে তারা সম্মানের সাথে পদত্যাগ করবেন। এই যে শিক্ষার্থী খুন হলো সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করা হচ্ছে, এমন ঘটনা, পদত্যাগের দাবিগুলো কি খুব সহজ হয়ে যাচ্ছে? আপনারা কিভাবে দেখছেন? আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে একটু আগের বিষয়টা দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে, দেখুন, এই যে প্রশাসন, উনি যেটা বললেন যে হতে পারে আসলে প্রশাসন দেখেছে হাসনাত আব্দুল্লাহ গণ অভ্যুত্থানের নায়ক, ওনার উপরে কিভাবে টিয়ারশেল মারি, মানে, কিন্তু আমাদের দিক থেকে কিন্তু এই প্রত্যাশাটা নেই। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা আজকে আন্দোলনকারী তাদের মধ্যে উনি যেমন বলছিলেন ভাই যে ওইখানে আমাদের আন্দোলনের অনেক সারথি রয়েছেন, ওইখানে যে আমাদের অনেক ব্যক্তিরা, এই যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও যে সংহতি জানিয়ে এসেছেন। সমস্যাটা হচ্ছে আমাদের প্রশাসন এবং পুলিশের যে মাইন্ডসেট, তারা যেভাবে বিভিন্ন এনটিটিকে ডিল করে, এইটা কিন্তু আগেরটাই রয়ে গেছে। তো তারা হয়তো মনে করছে, যেটা আমাদের জন্য আসলে সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তারা হয়তো মনে করছে যে এটা যেহেতু এখন মনে হয় তারা ওই যে সরকারের নিয়োগকর্তা, তাদেরকে আমি একটু ঠান্ডা পানি দেই, হ্যাঁ, তো এটা আমাদের চাওয়ার লাগে না, কিন্তু তারা দিয়ে দেয়। একটু ডিস্টার্ব করি, সরি। আমি বিশ্বাস করি আজকেও যদি এখানে সামনে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ কেউ থাকতো, লাঠিপেটা বা টিয়ারশেল মারতো না, এটা আমার ধারণা। আমরা যেটা চাই সেটা হচ্ছে দেশের কোনো নাগরিক, সেটা হাসনাত সার্জিস না হোক, যে কোনো একজন সাধারণ নাগরিক, তাকে কেউ পুলিশ চেনে না, কেউই চেনে না, এমন একজন নাগরিকের সাথেও একইভাবে আচরণ করুক যেভাবে হাসনাত বা সার্জিসের সাথে আচরণ করবে। সমস্যাটা হচ্ছে আমাদের পুলিশ, আমরা তো অনেক রকম সংস্কারের কথা বলছি, আমরা কালচার ওয়ারে ঢুকে গেছি, আমরা রাজনৈতিকভাবে একে অপরকে খোঁচাখুচিতে ঢুকে গেছি, কিন্তু আসল যে সংস্কার আমাদের প্রশাসনের ভিতরে, আমাদের পুলিশের মাইন্ডসেটে, সেটা তো আসলে হয়নি। যে কারণে পুলিশ এখনো চান্স পেলেই যেভাবে আওয়ামী আমলে প্রতিবাদকারীদের ট্রিট করতো, লাঠিপেটা করতো, টিয়ারশেল মারতো, ঠিক একইভাবে এখনো করছে। এই সংস্কারটা আসলে দীর্ঘমেয়াদী, এটা হঠাৎ করে হবে না, এটা নতুন পুলিশ নিয়োগ দিলেও হবে না, পুলিশের ট্রেনিং ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। সেটা নিয়ে হয়তো বিস্তারিত পরে আলাপ করবো। যে এবার যে প্রসঙ্গে আপনি আসলেন, দেখুন, যে জায়গায় সাম্য মারা গেছেন, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পেরিমিটার ঠিক পাশেই, সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে না, এটা পরে 3টি সংস্থার উপরে ভিতরে, গণপূর্ত অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়। এই 3টি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গা তারা দেখভাল করেন। তিনি যে জায়গাটা মারা গেছেন সেটা হচ্ছে মন্দিরের পিছনের জায়গাটি, যে জায়গাটাতে আমরা শুনতে পেয়েছিলাম যে তার বিভাগের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষে তিনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন বাইকে, বা কোনো একটা সংঘর্ষের পরে এই ঘটনাটি ঘটেছে। তো এই ঘটনায় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াতে পারে না, এ কারণে যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকা, সেই এলাকাতেও আসলে কি চলছে
এবং সেই এলাকায় নিরাপত্তা কতটুকু রয়েছে শিক্ষার্থীদের, এটা দেখভাল করার একটা বড় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে। কিন্তু এখানে মূলত দায়ী যারা, তারা হচ্ছে দু কদম হাঁটলেই যে শাহবাগ থানা পাওয়া যায়, যেই শাহবাগ থানার পুলিশরা ওই শাহবাগে আপনি আন্দোলন করতে যান, অথবা হয়তো ধরেন যমুনার সামনে হয়তো তাদের একটা প্লাটুন গেছে, তারা ওইখানে খুব কড়াভাবে আন্দোলনকারীদের সাথে আচরণ করতে পারে। কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে আসলে একটা মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে, এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে আপনার সন্ত্রাসীরা থাকে, অবৈধভাবে বিভিন্নভাবে ব্যবসা চলছে, এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই এই শাহবাগ থানার অনেক পুলিশেরই যোগসাজশ এখানে রয়েছে। তো এখানে প্রিন্সিপাল দায়িত্বটা আসলে এই শাহবাগ থানার পুলিশকে নিতে হবে, এবং একই সাথে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নিতে হবে, যে ঢাকার নিরাপত্তার জায়গা। এখন ভিসি আর প্রক্টরের এই জায়গাটায় আমার কাছে মনে হয়, দেখুন যেটি ভাই বললেন যে আসলে ভিসি যে আচরণটা করেছেন তিনি তুই বলেছেন, আমি যেটা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের কাছে, সেটি হচ্ছে যে উনি নাকি ওনার শিক্ষার্থীদের সাথে তুই করেই কথা বলেন। মানে অনেক শিক্ষককে আমরা পেয়েছি যারা হয়তো শিক্ষার্থীদেরকে সম্বোধনটা এভাবে করেন একটা আদরের ছলে। এটা আমরা অনেক, যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আমরা সিনিয়র জুনিয়ররা তুই করে বলি, এটা আসলে তুচ্ছার্থে না, এটা আসলে আপন ভেবেই অনেক সময় করে থাকে। এখন যদি সেটা হয়ে থাকে, এই ঘটনাটাকে আমি খুব বড় করে দেখতে চাই না, কারণ আমি বলবো অন্যান্য যে অনেক উপাচার্যের তুলনায় পদত্যাগের দাবিটা কতটা যৌক্তিক? পদত্যাগের দাবিটা আমার মনে হয় এখনো এমন পর্যায়ে আসেনি। যদি আমি দেখি যে এই বিষয়টা, সামগ্রিক বিষয়টা ডিল তিনি প্রপারলি করতে পারছেন না, তাহলে বলা যায়। যদি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হতো তাহলে বলা যায়। কিন্তু এখানে প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বলছেন, আপনি প্রক্টরে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অ্যাডমিন যিনি রয়েছেন, প্রশাসন, তার ব্যাপারে কেন ছাত্রদল অভিযোগ তুলছে না? এখানে কিন্তু একটা গল্প আছে। অনেকেই মনে করছেন যে কুয়েটে যেই উপাচার্য ছিলেন তিনি আসলে বিএনপিপন্থী উপাচার্য ছিলেন, এবং তার আন্দোলনের ফলে তিনি যখন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটা এক ধরনের ছাত্রদলের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং তারা এটাকে একটা সুযোগ হিসেবে মনে করছেন। এটা কিন্তু আমি বলছি না, এই আলোচনাটা আমি আজকে সারাদিন ফেসবুকে দেখেছি যে উপাচার্য এবং প্রক্টর তাদের ধারণা যে এটা আসলে ছাত্রদলপন্থী নয়। অনেকেই মনে করছেন যে তারা, কারো দাবি এটা নিউট্রাল, কারো দাবি তিনি জামাতপন্থী। এই কারণে তারা হচ্ছে এই দাবিটা তুলেছেন বলে অনেকে মনে করছেন। আবার প্রভিসি অ্যাডমিন তিনি কিন্তু আবার সাদা দলের নেতা ছিলেন, তার ব্যাপারে কিন্তু তারও কিন্তু কিছুটা দায় এখানে থাকে। একই মানে প্রভিসি একাডেমিকের দায় থাকে না, কিন্তু অ্যাডমিনের, দুঃখিত, হ্যাঁ অ্যাডমিনের ব্যাপারে কিন্তু কোনো কথা আসছে না। একাডেমিক যিনি, তিনিও আসলে এই বিষয়ে কোনো দায় আসছে না। তো আমি বলবো এই ইস্যুগুলোকে বেশি রাজনীতি এগুলো নিয়ে করা উচিত না। উল্টো আমি বলবো যে দাবি করলে করা উচিত যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্বাচিতভাবে কোনো প্রশাসন না থেকে দ্রুত ডাকসু ইলেকশন দেওয়া উচিত, দ্রুত সিনেট ইলেকশন দেওয়া উচিত, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ইলেকশন দেওয়া উচিত, এবং তারপরে দ্রুত প্যানেল ইলেকশনের মাধ্যমে যাতে নির্বাচিত একটা প্রশাসন ক্ষমতায় আসে সেই জায়গায় যাওয়া উচিত। একজন অনির্বাচিত সরকার দ্বারা নিয়োগকৃত ভিসিকে সরিয়ে আরেকজন নিয়োগকৃত ভিসি আসবে, ওই সময় আবার দড়ি টানাটানি হবে যে উনি কি আসলে বিএনপিপন্থী হবেন, জামাতপন্থী হবেন, নাকি ধরুন এনসিপিপন্থী হবেন। এইটার চেয়ে ৭৩-এর অ্যাক্ট অনুযায়ী গণতান্ত্রিকভাবে যাতে একটা নতুন ভিসি আসে সেদিকে দ্রুত যাওয়া। শাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে যেতে চাই, একদম শেষ সময় আমরা আছি, ২ মিনিটে একটু বলবেন। আজকে ছাত্রদল আরেকটি হুঁশিয়ারিও দিয়েছেন, তারা বলেছেন যদি বিচার না হয় এরপরে সরকার পতনের আন্দোলন হবে, আর যদি ছাত্রদলের কেউ আক্রান্ত হয় সেই কথাটিও যুক্ত করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, এবার প্রয়োজনে তরুণদের নিয়ে আবারও গণতন্ত্র আর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হবে। এই ছোট ছোট আন্দোলন মিলে কি আসলে বড় কোনো আন্দোলনের দিকে এগোচ্ছে কিনা? ২৪-এর গণ অভ্যুত্থানের আন্দোলনটা শুরু হয়েছে কি নিয়ে? চাকরিতে আমার মেধার ভিত্তিতে চাকরিটা দেন, কোটাটা শুধু তুলে দেন। সেখান থেকে একটা শিক্ষার্থীদের একটা মৌলিক একটা চাওয়া থেকে সেটা কেন্দ্র করে আন্দোলনে নামলো, লাঠিপেটা হলো, আহত হলো, যারা আহত করলো তাদের বিচার, তারপরে নিহত হলো, তারপর যারা খুন করলো তাদের বিচার, এই করে করে এক দফায় চলে গেল না? এটা হচ্ছে গিয়ে আপনার ট্যাকেল করার সক্ষমতা। সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। আর যদি তারা দূরদর্শিতার সঙ্গে এটা নেগোশিয়েট করতে এবং যৌক্তিক সমাধানে সামর্থ্য হয় তাহলে সমাধান অন্যরকম হবে। আর পদত্যাগের বিষয়টা, ভারতের রেলে দুর্ঘটনা হয়, রেলমন্ত্রী পদত্যাগ করে, সে কি গিয়ে রেল পাহারা দেওয়ার কথা? কিন্তু দায়টা তার। সাবেক প্রেসিডেন্ট হামিদ পালিয়ে যাওয়ার পরে কি এনসিপি সহ অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি? স্বরাষ্ট্র উপদেষ্টা কি পাহারা দিবে? তার যে পুলিশ অপরাধী তাদের তো সাসপেন্ড করেছে, তা আমরা কি পদত্যাগ দাবি করিনি? এইরকম শেখ হাসিনার অনেক কিছুই প্রত্যক্ষভাবে সে দায়ী নয়, তারপরও কি তাকে আমরা খুনি বলছি না? কারণ সে হলো শীর্ষ পর্যায়ে। এখানে ঢাকা ইউনিভার্সিটি হোক বা যে কোনো প্রশাসন হোক, প্রশাসনের শীর্ষ ব্যক্তিকে যে তাকেই প্রথমে এটার এই অভিযুক্তের তালিকায় প্রথম আনা হয়, এবং তারপরে যদি তার ডিলিংসটা গ্রহণযোগ্য না হয়, যেটা বললো যে হ্যাঁ আদর করে তুই বলতে পারেন, এই ব্যাখ্যা আগেই দিয়েছি, তার যে অ্যাটিচিউড, আমি পুরো ভিডিওটা দেখেছি ১২ মিনিটের,
শুধু কাট পিস দেখি নাই। দেখে আমার মনে হয়েছে প্রথমে তিনি খুবই ভালো অ্যাটিটিউডে এগিয়েছেন, এক পর্যায়ে তিনি টেম্পার লুজ করেছেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বলার যে স্টাইল, এইটা একজন ভিসি সুলভ মনে হয় নাই। সুতরাং এইটা কারো কারো মধ্যে রাগ এবং ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। ওই সব গুরুত্বপূর্ণ পদে বসলে চামড়াটা একটু মোটা করতে হয়, মনটা সহনশীল করতে হয়, একজন অভিভাবক সুলভ হতে হয়, একজন পিতৃসুলভ হতে হয়। এই যোগ্যতা আগে বিভিন্ন সময় আমরা যোগ্যতার ভিত্তিতে যে সময় ভিসি নিয়োগ হতো, যখন ভিসির কাছে পরামর্শ আনতে মন্ত্রীরা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে থাকতেন, স্যার কীভাবে করবে এটা বলেন, সেই সময়ের ভিসির ওই রকম ছিল। আর যখন থেকে উল্টে গেল, ভিসি হওয়ার জন্য উল্টা এমপির কাছেও পায় না, অ্যাপয়েন্টমেন্ট পায় না, ছাত্র নেতাদের কাছে গিয়ে বসে থাকতে হয়। এই রিভার্স হয়ে গেল। তখনকার ভিসির বেশিরভাগের ক্যারেক্টার এরকম হয়ে গেল। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।